ফিরলাম বিরতির পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024। আমরা নির্বাচন নিয়ে এবারে দফা নিয়ে আলোচনা করছি, তার সঙ্গে আমরা বিভিন্ন সময় যে সমস্ত খবর আসছে, বিক্ষিপ্ত অশান্তির খবর, সবকিছু আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেক মুহূর্তের আপডেট আপনারা পেয়ে যাচ্ছেন। সন্দেশখালীর দিকে নজর রাখবো। ভোট ঘিরে সেখানে উত্তেজনা বয়ানমারীতে বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের মধ্যে হাতাহাতি, বাইক ভাঙচুর এবং এই ঘটনায় 4 জন জখম হয়েছেন, মাথা ফেটেছে বিজেপি কর্মী। দেখছেন সেই ছবি সন্দেশখালীতে, সেই মুহূর্তের ছবি যে সময় উত্তেজনা তৈরি হয়েছিল। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। সঞ্জিত, এই মুহূর্তের কি পরিস্থিতি? সন্দেশখালীর যে বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে 25 নম্বর বুথে, সেই এলাকায় কিন্তু যথেষ্ট পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে জানো বসিরহাট লোকসভায় 116 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সময় ড্রোনের নজরদারি চালাচ্ছে প্রশাসন। ইতিমধ্যে কিন্তু পুলিশ রয়েছে এবং যারা সেক্টর অফিসাররা সেখানে রয়েছেন। ইতিমধ্যে যে ঘটনা জানা গেছে, সন্দেশখালী রক্তাক্ত সন্দেশখালী, যেন এইটা বলতে চাইছি, সন্দেশখালী 2 নম্বর ব্লকে যেমন খুলনা গ্রাম পঞ্চায়েতের 157 নম্বর বুথে যেখানে মহিলা পঞ্চায়েত সদস্য অর্থাৎ তৃণমূলের সদস্য স্বামী রমাকান্ত মণ্ডলকে তাকে বেধড়ক মারধর করা হয়, বন্দুকের বাট দিয়ে মারা হয়। এই অভিযোগটা কিন্তু বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু পাশাপাশি অন্যদিকে বিশেষ করে এই বয়ারমারি 25 নম্বর বুথের ঘটনাটা, সেখানে যে বিশেষ করে চন্দন দাস সক্রিয় বিজেপি, সে ভোট দিতে আসছিল, সেই সময় বাধাপ্রাপ্ত হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেখানে প্রতিবাদ করলে তখন উভয় পক্ষের সংঘর্ষ বেঁধে যায় এবং চন্দন দাসের মাথা ফাটিয়ে দেয়। এই নিয়ে কিন্তু রণক্ষেত্র চেয়ে হয়, একের পর এক বাইক ভাঙচুর করা হয়, উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এই মধ্যে তৃণমূল বিজেপি সংঘর্ষ প্রায় 4 জন জখম হয়েছে। বিজেপি কর্মী চন্দন দাস কিন্তু গুরুতর মাথায় জখম নিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে এই ঘটনার জোরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এমন হয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যেটা প্রাথমিক অনুমান। সেখানকার বিধায়ক অর্থাৎ সন্দেশখালীর বিধায়ককে এই বিষয়ে জানলে তিনি বলেন এটা পারিবারিক অশান্তির জেরে, এটা দীর্ঘদিন ধরে 2 পরিবারের গণ্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে। কিন্তু ভোটের দিন এই ঘটনাটা ঘটলো কেন? ইতিমধ্যে এই নিয়ে অভিযোগ পাল্টে অভিযোগ, এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে সরাসরি। আমরা সন্দেশখালীর দিকে যেমন নজর রাখলাম, বিভিন্ন কেন্দ্রে যখনই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা আসছে, খবর আসছে, আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। সেই সঙ্গে স্টুডিও আমরা আলোচনা করছি আমাদের সঙ্গে যারা বিশিষ্টরা রয়েছেন তার সঙ্গে। এবার আলোচনায় আসবো আমি, যেহেতু আমাদের সময় অনেকটা কমে এসছে, আমি আলোচনায় সংক্ষেপে সবার মতামত নেব। তার আগে অধীর রঞ্জন চৌধুরী সন্দেশখালীর ঘটনা নিয়ে কি বলছেন ছোট্ট করে শুনে নেব। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সন্দেশখালী তার জ্বলন্ত উদাহরণ। আইন শৃঙ্খলার অবনতি এমনই জায়গায় পৌঁছেছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও সেখানকার আইন শৃঙ্খলাকে পুনরুদ্ধার করা যাচ্ছে না। সন্ত্রাসের হাত থেকে সন্দেশখালীর মানুষকে রক্ষা করা যাচ্ছে না। এটা রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের এটা ব্যর্থতা। আমি আলোচনায় আসবো। দ্বিতীয় বাবু, আপনার সঙ্গে কথা হচ্ছিল যখন, যেটা একটা প্রসঙ্গ এসেছিল যে বহিরাগত তত্ত্ব খাটবে প্রত্যেক কেন্দ্রের ক্ষেত্রেই বলছি, আর ভূমিপুত্রদের দিকে যে প্রাধান্যর কথা বলা হচ্ছে সেইটা বেশি এগিয়ে থাকবে। পাশাপাশি ভোটের ইস্যু, ভোটার ফ্যাক্টর, এই যে যতগুলো দফা হলো 19 এপ্রিল থেকে শুরু হয়েছিল, শেষ দফা এসে কি মনে হচ্ছে, কোন ফ্যাক্টর গুলো কাজ করবে, দল কি ভাবছে, সবার কাছেই আসবো। দীপ্তিমান বাবু, না বহিরাগত ফ্যাক্টর, বহিরাগত কারা? ওই তো আমি ডায়মন্ড হারবারে বহিরাগত বলে যাকে বলা হচ্ছে সে ওখানকারই বাসিন্দা। হ্যাঁ, বহিরাগত এই পশ্চিমবঙ্গের মানুষ, এই ভারতবর্ষের মানুষকে কোথায় বহিরাগত? আপনি দেখুন, যখন এর আগে নন্দীগ্রাম আন্দোলনে মেধা পাটেকার প্রার্থীরাই দাবি করছেন যে আমি একদম এলাকার মানুষ, আর যারা বাইরে থেকে আসছেন বা প্রার্থী হয়েছেন, বাইরে থেকে কি এই পশ্চিমবঙ্গের মধ্যে থেকে প্রার্থী হয়েছেন, কেউ বিহার থেকে হবে, সেটা আপনি বলছেন। রাজ্য কেন, ভারতবর্ষের মানুষ প্রত্যেকে সব জায়গায় হতে পারেন। তৃণমূল কংগ্রেসের আসানসোলের প্রার্থী তো বাইরে থেকে এসেছেন, কীর্তি আজাদ বাইরে থেকে এসেছেন। বহিরাগত, আমরা বহিরাগত তত্ত্ব মানি না। এই ভারতবর্ষের বাইরে থেকে ইউসুফ পাঠান ভারতবর্ষের নাগরিক, বাইরে থেকে। হ্যাঁ, নরেন্দ্র মোদিও তো বেনারস। হ্যাঁ, তো এই বহিরাগত তত্ত্বটাই আমাদের বিশ্বাস নেই। দলের ইস্তেহারে যেটা লেখা আছে, প্রচারের সময় সব সময় সেটা বলা হলেও কাজের ক্ষেত্রে কি মনে হচ্ছে, হবে বা হচ্ছে বা হয়েছে? দেখুন, আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়ে 2019-এ ক্ষমতায় এসেছিলাম, 2014-এ ক্ষমতায় এসেছিলাম, তার ক্রমানুসারে আপনারা যদি দেখেন তার মধ্যে অনেকগুলোই আমরা রক্ষা করতে পেরেছি। এবং 2024-এও আমাদের যে প্রতিশ্রুতি আছে
সেগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন 2024-এ প্রবলভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের জন্য সরকার গঠন হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা যারা বিরোধীরা তারাও জানেন। তো সুতরাং আপনারা দেখবেন যে প্রতিশ্রুতি আমরা দিচ্ছি বা দেব সেটা আমরা সম্পূর্ণভাবে রক্ষা করবো, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে ডেমোক্রেসিটা অন্তত মানে ডেমোক্রেসিটা ফিরে আসুক, আমরা যেন গণতন্ত্র রক্ষা করতে পারি এবং যে রেজাল্টই 4 তারিখ হোক, আমরা যে রেজাল্টই 4 তারিখে হোক না কেন, তৃণমূল বেশি সংখ্যক আসন পাক, বিজেপি বেশি সংখ্যক আসন পাক, যে আই পাক, অন্তত মানুষের নিরাপত্তা, মানুষের শান্তি, মানুষের পরিবার যাতে নিরাপদে থাকতে পারে সেই জিনিসটা আমাদের সুনিশ্চিত করতে হবে। আমাদের এই যে একটা ভোট হলেই যে বেশি পাচ্ছে সে সঙ্গে সঙ্গে যে কম পাচ্ছে তার বিরুদ্ধে আক্রমণ তৈরি হবে, এইটা হওয়া উচিত। সকলের কাছে আসবো, সকলের কাছে জানতে চাইবো। তোসিফ না, দেখুন, একটা ফেয়ার ইলেকশন আমরা চাইছিলাম, এটা ফেয়ার ইলেকশন হয়েছে, 6 আসনের শেষ, আজকে ইলেকশন চলতেছে। আবার কিন্তু একটা কথা বলবো যে আজকে অনেক জায়গায় যা আছে মিলবে তো, হ্যাঁ অনেক জায়গা দেখেছি একটা ধাক্কাধুক্কি হচ্ছে সিপিএম কে নিয়ে, বিজেপি কে নিয়ে, কিন্তু এখন আমি অনুরোধ করব কি এখন দুটা হতে যাচ্ছে আর 3 ঘন্টা ভালো করে ভোট করেন, ইলেকশন করেন। কিন্তু বারবার বিজেপি একটা রিস্টোরেশন অফ ডেমোক্রেসি নিয়ে কথা করতে চাইছে। আমি একটা কথা বলতে চাইছি কলকাতা ভিউয়ার্সকে, কলকাতা টিভি ভিউয়ার্সকে, কি যারা রিস্টোরেশন ডেমোক্রেসি কথা করতে চাইছে, আমি বলছি মোদি 3 দিন আগে একটা কথা বললেন কি महात्मा गांधी के কেউ চিনে না, महात्मा गांधी के कोई नहीं जानता है, महात्मा गांधी को तब से जाना गया है तब से जब उनका मूवी निकला था, तब के बाद से महात्मा गांधी को जाना गया। মানে महात्मा गांधी একটা ছবি এসেছিল, ওই ছবি দেখে পর महात्मा गांधी উনি কে, তারপরে महात्मा गांधीর যে অস্তিত্ব ছিল, যে একটা সাবস্টেন্স ছিল, ওটা বিজেপি আর ইন্ডিয়া মানুষরা জেনেছে। এটা কথা, এটা আপনি বলছেন ডেমোক্রেসি। আপনি মহাত্মা গান্ধীকে চিনেন না, আপনি নেতাজি সুভাষ চন্দ্র বোসকে চিনেন না, আপনি সম্পূর্ণ ভুল। একটা মিনিট, একটা সেকেন্ড আমি উত্তর দেবো। নরেন্দ্র মোদী যে কথাটা বলেছেন যে 1982 সালে সিনেমাটা হওয়ার পর গান্ধীজিকে অনেক বেশি পরিমাণে মানুষ ছিল। আচ্ছা ঠিক আছে, এটা বলতে পেরেছে মানুষ। ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে এবং আপনারা জানেন যে আজকেই বিকেলবেলা ইন্ডিয়া জোটের মিটিং ডাকা আছে এবং প্রসঙ্গত বলে রাখি যে তৃণমূল নামক যে কংগ্রেস, যারা কিন্তু পাল্লা ভারী ছিল তৃণমূলের, তারা কিন্তু আজকে মিটিং এ যাচ্ছে না তৃণমূল, ইন্ডিয়া জোটের মিটিং এ আর কি। যাই হোক, আমি যেটা বলছি যে ইন্ডিয়া জোট এলে আমাদের যেটা প্রথম চ্যালেঞ্জ হবে, যেভাবে মোদির নেতৃত্বে সংবিধানটা থ্রেটের মধ্যে চলে গেছে, দেশের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য যেটা এখন ভয়ঙ্করভাবে বিঘ্নিত হচ্ছে, সবটাই আমরা রেস্টোর করব এবং গণতন্ত্র তো রেস্টোর করব। নির্বাচন কমিশন যেটা আছে সেই নির্বাচন কমিশনকে আরো বেশি নিরপেক্ষ করব, ইস্তেহারে যা আছে তাই তাহলে মিলবে, একদম মিলবে। আর 2 নম্বর কথা এক্ষুনি বলে দিই, শান্তিপূর্ণ নির্বাচন বলছেন তো, এক্ষুনি কলকাতাতে একটা বুথ থেকে আমার কাছে খবর এলো যে সেখানে মস্তানরা ঢুকে পড়েছে এবং জোর করে ভোট করানোর চেষ্টা করছে। আমি একটা কথা বলছি, প্রত্যেককেই বলছি এবং যারা যারা আজকে ভোটের দিনে শান্তিপূর্ণভাবে ভোট দিন, গণতন্ত্রকে সুরক্ষায় রাখুন, গণতন্ত্রের উপর বড় আঘাত যাতে না আসতে পারে সেই চেষ্টা করুন, এমনভাবে ভোট দিন যাতে ইন্ডিয়া জোট পরবর্তীকালে গণতন্ত্রকে রক্ষা করতে হবে, এটাই আমাদের মূল বিষয়, এটাই আমাদের সবথেকে বড় ভাবনা একটা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এখনকার এই আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। ধর্মযুদ্ধ 2024 এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।